সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি নিহত। সীমান্তে হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পথে অন্তরায়, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গত 2 সপ্তাহে বাংলাদেশে ঢুকেছে 12,000-এর বেশি রোহিঙ্গা, অপেক্ষায় আরও 50,000। রোহিঙ্গা সংকট সমাধানে ভ্যাটিকানের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সংস্কার জনসমক্ষে তুলে ধরার পরামর্শ মির্জা ফখরুলের। জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে সরকার, আশা আমির খসরু। শেয়ার বাজারে সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে বিএসইসির কমিটি, চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানালেন অর্থ উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তিভিটার সীমান্তে এ ঘটনা ঘটে। রবিবার দিবাগত গভীর রাতে ধনতলা মেইন পিলার 393-এর পাশ দিয়ে স্থানীয় জয়ন্ত কুমার সিংহ সহ 3 জন ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। ভারতের ভেতরেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন জয়ন্ত। এ সময় তার সাথে থাকা আরও 2 জন আহত হন। আহত মহাদেব কুমার সিংহ ও বাংটু মোহাম্মদ বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে চিকিৎসা নিচ্ছেন। তারা সীমান্তে কেন গিয়েছিলেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। জয়ন্তের লাশ বিএসএফের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন তারা। এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমদ। সীমান্তে হত্যা ঢাকা দিল্লির সুসম্পর্কের পথে বড় বাধা। সীমান্ত হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অন্তরায়, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। জানান, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের তৃতীয় দেশে স্থানান্তরের কাজ করছে সরকার। রিপোর্ট করছেন এস এম ফয়েজ। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে প্রতিবাদ জানায় বাংলাদেশ। প্রতিবাদের 3 দিনের মাথায় ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের গুলিতে আবারও নিহত হয়েছে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার। সমসাময়িক ইস্যুতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, ভারতের সঙ্গে সোনালী অধ্যায় যখন চলছিল তখনও সীমান্ত হত্যা হয়েছে, এখনো হচ্ছে। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই 2 দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু 2 দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটু মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে একটা রিপারকাশন হয়, এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। এ সময় কথা বলেন রোহিঙ্গা ইস্যু নিয়েও। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না। এটা এক ধরনের স্টেবিলিটি, সেটা যে স্টেবিলিটি হোক, এমনকি যদি আরাকান আর্মিও ওখানে গেড়ে বসতে পারে শক্তভাবে, তাদের কোনো চ্যালেঞ্জ নাই, যদি এরকম সিচুয়েশন দাঁড়ায়, যদি তখন হয়তো একটা স্টেবিলিটি আসলে তখন সম্ভব হতে পারে। আমরা চেষ্টা করতে পারি, এবং তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে, আমার সাথে যারাই কথাবার্তা বলতে আসছে, আমি বলছি যে সবার সমর্থন প্রয়োজন হবে যাতে আমরা এই মানুষগুলিকে ফেরত পাঠাতে পারি। এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ধরনের তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রপতির বিষয় খুবই সেন্সিটিভ, এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয়, শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই। গেল 9 বছরে সীমান্তে বিএসএফের গুলিতে 245 জন নাগরিক নিহত হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গাদের অনুপ্রবেশ। মিয়ানমারের মংডুতে জান্তা সরকার ও সে দেশের বিদ্রোহের তীব্র সহিংসতার জেরে আবারও বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। আর এ কাজে সহযোগিতা করছে 2 দেশের দালালরা। রাতের অন্ধকারে নাফ নদী ও বঙ্গোপসাগর পার হয়ে কৌশলে অনুপ্রবেশ করছে তারা। রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, আগের আশ্রিত রোহিঙ্গা স্বজনদের বাড়িতে গোপনে আশ্রয় নিচ্ছে তারা। মর্শিদুর রহমান খোকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত আরও তীব্র হয়েছে। চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশ সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ালেও রোহিঙ্গাদের অনেকেই পালিয়ে ঢুকে পড়ছেন কক্সবাজারে। গত 2 সপ্তাহে বাংলাদেশে ঢুকে পড়েছেন 12,000-এর বেশি রোহিঙ্গা। সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় আরও প্রায় 50,000।
সময় হচ্ছে আমাদের নিজেদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর সময়। ওই সময় এখন যদি তারা আবার আমাদেরকে একটা কতগুলো বোঝা হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য খুবই একটা লজ্জাকর বিষয় যে আমরা সরকারটা গঠন হওয়ার পর দেশটাকে পুনরুদ্ধার করতেছি, প্রত্যেকটা জিনিস সংস্কার করতেছি আমরা শিক্ষার্থীরা, কিন্তু এখন যদি এটাও একটা আমাদের উপর চরমভাবে একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন বলে আমি মনে করতেছি। রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতা করছে সীমান্তের দুই পাশের দালালরা। স্থানীয়রা জানায়, রাখাইন থেকে প্রথমে হেঁটে নাপ নদীর ওপারে তীরে আসে রোহিঙ্গারা, সেখানে নৌকা নিয়ে বসে থাকে দালালরা। এপারে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তেও থাকে দালাল চক্র। রাতে জনপ্রতি 20 থেকে 30,000 টাকা নিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসে বাংলাদেশে। অনেক স্থানীয় মানুষও তাদের বাসা বাড়িতে রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছে টাকার বিনিময়ে। অনেক দালালরা কিন্তু মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গাদেরকে আনতেছে। তো এগুলো বন্ধের ক্ষেত্রে যদি আমি বলি প্রশাসনকে আরো তৎপর হতে হবে। সীমান্তে বিজিবির কঠোর নজরদারি থাকলেও থামানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। নাপ নদী ও সীমান্তে টহল আরো জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ কর্তব্য পালন করছে, ওনারা এই বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। ইতিমধ্যে ক্যাম্পে কিছু বেশ উল্লেখযোগ্য রোহিঙ্গা প্রবেশ করেছে, তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় আছে বা তাদের অন্য রোহিঙ্গাদের বাসায় আছে। সে বিষয় সম্পর্কে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কিছু রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে বিভিন্ন সময় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় নানা উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি। কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার পাশাপাশি মিয়ানমারের সঙ্গে বিভিন্ন সময় আলোচনার পরও সংকট সমাধানে নেই কোনো অগ্রগতি। এখন আবার যোগ হয়েছে নতুন মাত্রা। বাংলাভিশন নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। এরই মধ্যে বেশ অগ্রগতি অর্জিত হয়েছে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু আন্তঃধর্মীয় সংলাপ, রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা হয়। ভ্যাটিকান রাষ্ট্রদূত বলেন, ভ্যাটিকান সিটি এবং বাংলাদেশের ইসলামী স্কলারদের মধ্যে সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। কক্সবাজার জেলার বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাসরত 10 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মাসেই গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছে। সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ভ্যাটিকানের সহায়তা চান প্রধান উপদেষ্টা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল হয়েছে। সোমবার জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রোহিতকরণ অধ্যাদেশ 2024 জারি করেছেন রাষ্ট্রপতি। এর আগে গত 29 আগস্ট উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদনের সময় জানানো হয়, বিগত সরকারের সিদ্ধান্ত অনুসারে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 প্রণয়ন ও জারি করা হয়েছিল। পরে 2015 সালের 15 মে এই আইন অনুসারে বিশেষ নিরাপত্তা এবং সুবিধাদি প্রদানের গেজেট জারি করা হয়। এই আইন বলে ক্ষমতা থাকা বা না থাকা উভয় অবস্থাতেই বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা নিশ্চিতের বিধান করা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচির দিনে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই অঞ্চলে ভারত প্রভুত্ব বজায় রাখতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলটির নেতাকর্মীরা। দলীয় আদর্শ বাস্তবায়ন এবং জনগণের কল্যাণে কাজ করার শপথ নেন তারা। বিএনপি মহাসচিব বললেন, অর্জিত স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দিতে হবে নির্বাচন। দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের
প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। এ অঞ্চলে কারো প্রভুত্ব মানবে না সাধারণ মানুষ। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশে গণতন্ত্র ফেরাতে যত দ্রুত নির্বাচন দেওয়া হবে ততই জনগণের জন্য মঙ্গল বলেও তিনি মনে করেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্য গণ অধিকার পরিষদের একাংশ ও এনডিএম এর সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির আলাদা বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বৈঠকে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি নতুন ভাবনা প্রত্যাশা পূরণে যারা যুগপৎ আন্দোলনে ছিল তাদের নিয়ে করণীয় ঠিক করতে আলোচনা হয়েছে বৈঠকে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 31 দফা সবাই মিলে করা হয়েছে, বাস্তবায়নও একসঙ্গে করা হবে। জাতীয় সরকার বাস্তবায়নেও একসঙ্গে কাজ করার কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার অর্থ হলো বাংলাদেশের মানুষের সিদ্ধান্তে বাংলাদেশ চলবে। একটা সোজা কথা, বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হবে তাদের নির্বাচিত সরকারের মাধ্যমে, সংসদের মাধ্যমে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এই জন্য এতগুলো প্রাণহানি হয়েছে, এতগুলো মানুষ জীবন দিয়েছে, স্যাক্রিফাইস করেছে। সুতরাং গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা যাবে, তত বেশি মঙ্গল হবে বাংলাদেশের জন্য। ছাত্র জনতার উপর গুলি, হত্যা, হতাহতদের তথ্য চেয়ে সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতাল ও কবরস্থান সহ সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তথ্য সংগ্রহের লক্ষ্যে দেশের সকল ডিসি, পুলিশ সুপার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সিভিল সার্জনদের কাছে চিঠি পাঠিয়ে ঘটনার যাবতীয় তথ্য চেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা। এরই মধ্যে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করা হয়েছে। গণমাধ্যমের কাছে থাকা তথ্য, ভিডিও ছবির জন্য তদন্ত সংস্থা চিঠি দিয়েছে। এ সময় চিফ প্রসিকিউটর আরও জানিয়েছেন, বিচারের ক্ষেত্রে এ সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আসামিরা চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন, তাতে প্রসিকিউশনের হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য পুলিশ সুপারদেরকে অনুরোধ করেছি যে তাদের এই এলাকার মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে, কতটা মামলা হয়েছে, কারা কারা সম্ভাব্য আসামি, কারা কারা ভিকটিম, এগুলোর তালিকা তারা দেবেন। কবরস্থানগুলোর কাছে চিঠি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনআইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার, এবং কি প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার। শেয়ার বাজারে বিতর্কিত ব্যবসায়ী সালমান এফ রহমান এবং এস আলম পরিবারের সদস্যদের অনিয়ম তদন্তে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সোমবার এ কমিটি গঠন করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অনিয়ম দুর্নীতির সূত্র ধরে সালমান এফ রহমান এবং এস আলমের বিরুদ্ধে এই তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি শেয়ার বাজারে সালমান এফ রহমান এবং এস আলমের অনিয়ম খতিয়ে দেখবে।
বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসানের নেতৃত্বে এই কমিটি তাদের শেয়ার বাজারের অনিয়ম খতিয়ে দেখবে। একই সাথে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী এবং জামাতা সহ অন্য আত্মীয়দের শেয়ার বাজারের অনিয়ম অনুসন্ধান করবে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে সালমান রহমানের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার খবর প্রচারিত হয়। ব্যাংক লুট ও অন্যান্য আর্থিক খাতের অনিয়মের জন্য দেশজুড়ে বেশ আলোচিত নাম এস আলম গ্রুপ। নিত্যপণ্যের দাম না কমলেও সরকারের বিভিন্ন পদক্ষেপে মূল্যস্ফীতি কিছুটা কমেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ইউএনডিপির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, দ্রুতই নিত্যপণ্যের দাম কমে যাবে এমনটা ভাবা ঠিক নয়। সরকার সরবরাহ ঠিক রেখে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি বেড়েছে, তা সহনীয় পর্যায়ে আনতে একটু সময় লাগবে। এ সময় চাঁদাবাজি বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শূন্যস্থান পূরণ হয়ে যায়, চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অর্থ উপদেষ্টা আরও বলেন, অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেবে ইউএনডিপি। মূল্যস্ফীতিটা একটু এসে পাচ্ছেন তো, কিছু কমছে, যে একটা মেসেজ দিয়েছে আমরা, এবং এটার জন্য তো শুধু সাপ্লাই আর ইসেতে হবে না। আমরা যে বললাম ল অ্যান্ড অর্ডার, ওইগুলো আলাপ করবো আরও ওদের সাথে, লোকালিটির সাথে করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে। তো আপনারা জানেন তো মূল্যস্ফীতিটা কেন বাড়লো। টাকা ছাপিয়েছেন, হাজার হাজার 70-60 হাজার কোটি টাকা দিয়েছেন, খরচ করে, এইগুলোর ইম্প্যাক্টটা ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। তো চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজে অনেকগুলো ভ্যালু আছে। আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে। তো 48 ঘন্টার মধ্যে দেশের সকল আয়নাঘর ভেঙে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক বেলাল হোসেন। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ গুম পরিবার। 65টি পরিবার একত্রিত হয় এই সংবাদ সম্মেলনে। গুম হওয়া পরিবারের স্বজনরা বলেন, কারো বাবা, কারো ছেলে, কারো বা স্বামীকে বিভিন্ন সময় তুলে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়। এরপর থানায় কিংবা র্যাবের সাথে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক জানান, তিনি নিজেও গুম হওয়ার পর কোটি টাকার বিনিময়ে মুক্তি পেয়েছেন র্যাবের কাছ থেকে। 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত শতকরা 80% গুম খুন হয়েছে র্যাবকে ব্যবহার করে। এই বাহিনীকে অবিলম্বে বিলুপ্ত করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। আড়িয়ল বিলে গড়ে ওঠা আবাসন কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর মুন্সিগঞ্জে বিলের জমিতে আর কোনো আবাসন গড়ে তুলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আড়িয়ল বিল রক্ষায় আয়োজিত মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তারা। স্থানীয় ছাত্র জনতার প্রতিনিধি ও প্রশাসনের কর্তাদের নিয়ে আড়িয়ল বিল পরিদর্শনে যান দুই উপদেষ্টা। এ সময় তারা প্রাকৃতিক এই জলধারাটি রক্ষায় সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন। আড়িয়ল বিলে জমি বেচাকেনা না করতে গণবিজ্ঞপ্তি জারি করতেও প্রশাসনকে নির্দেশ দেন তারা। জনগণের সম্পদ রক্ষায় সরকারি কর্মকর্তাদের শুধু অফিসে বসে কাজ না করে সরেজমিন কাজ করতেও নির্দেশ দেন পানি সম্পদ উপদেষ্টা। যেখানে সাইনবোর্ড লেগেছে, সাইনবোর্ড যাতে লাগতে না পারে আমরা পাল্টা সাইনবোর্ড লাগাবো, সেই কাজগুলো বলেন। সপ্তাহে কয়দিন আইন শৃঙ্খলা বাহিনী ওখান দিয়ে মনিটর করবে যাতে কেউ সাইনবোর্ড লাগাতে না পারে। জমি কেনা বেচার উপর আপাতত কোনো নিষেধাজ্ঞা দিতে হবে কিনা, তাহলে সেই নিষেধাজ্ঞা দেয়া হোক। আমরা চাই আড়িয়াল বিল যেই দিঘি ভরাট হয়ে যাচ্ছে এগুলো রক্ষা করতে। সিন্ডিকেটের অনুমোদন নিয়ে চলতি মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সংস্কারের খসড়া প্রস্তাব তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ। এতে বলা হয়, শিক্ষক শিক্ষার্থী নিপীড়ন ও হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন নির্যাতন বিরোধী সেল গঠন করতে হবে।
ভর্তি পরীক্ষা শিক্ষার্থী বান্ধব করা এবং মেধা ও আর্থসামাজিক প্রয়োজন বিবেচনায় প্রথম বর্ষ থেকেই সিট বরাদ্দ নিশ্চিত করতে হবে। লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি এবং সন্ত্রাস নির্ভর ও সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষক নিয়োগে সকল প্রকার পক্ষপাত ও দলীয় বিবেচনা পরিহার করতে হবে। উপাচার্য ও উপ উপাচার্য নিয়োগে দলীয় আনুগত্যের বাইরে গিয়ে জ্ঞানগত উৎকর্ষ ও নেতৃত্বদানের যোগ্যতাকে অগ্রাধিকার দিতে হবে। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের সম্পদ, জনগণ যেভাবে চাইবে সেভাবেই পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালু করা খুব দরকার। একাডেমিক কার্যক্রম শুরু করার ব্যাপারে আমরা বেশ কিছু অগ্রগতি করেছি। এই ধরনের একটা সিচুয়েশন যেটা বহু রক্তের বিনিময়ে এসছে, এইটি বিরাট রকম একটি সুযোগ। আবার এই সুযোগকে কাজে লাগাতে না পারাটাও বিরাট রকম ব্যর্থতা। অতএব এই ব্যর্থতার জন্য আমরা না যাই, চেষ্টা করি যে একটু একসাথে মিলে কিছু করা যায় কিনা। আমার আগ্রহ হচ্ছে যে সবার সাথে কথা বলে এখন একটা পর্যায়ে আমরা এসেছি যে হয়তো এ মাসের শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবো। একটানা 17 বছর পর বদল হলো বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বিএবির নেতৃত্ব। এই কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। রাজধানীর গুলশানের সংগঠনটির কার্যালয়ে বিএবির সভায় এই কমিটি গঠন করা হয়। ন্যাশনাল ব্যাংক এনবিএল এর চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে সাধারণ সভায় বিএবির ভাইস চেয়ারম্যান হয়েছেন বেসরকারি খাতের আরেক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রৌফ চৌধুরী। এর আগে টানা 17 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে পদত্যাগে বাধ্য হন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। নবগঠিত অ্যাডহক কমিটি আগামী 6 মাস পর সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচন করবে বলে সিদ্ধান্ত হয়েছে। দেশ গঠনের নতুন সংগ্রাম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার বিকালে খাগড়াছড়ির টাউন হলে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক সমাজের মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় হাসনাত বলেন, 5 আগস্ট ফ্যাসিবাদীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে, এখন দেশটা পুনর্গঠনের সময়। প্রভু চলে গিয়েছে, কিন্তু প্রভুর দাসরা এখনো আছে। তারা বিভিন্ন রূপে ঐক্য ভাঙতে চাইছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। খুনিয়া শেখ হাসিনা হয়তো চলে গিয়েছে, কিন্তু তার দূষররা আমাদের যে ক্ষমতা কাঠামো রয়েছে, প্রশাসনিক কাঠামো রয়েছে, সেগুলো রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের মতো ছড়িয়ে রয়েছে। আপনারা জনমুখী হন, আপনারা ক্ষমতামুখী হওয়ার প্রয়োজন নাই। যদি আপনারা ক্ষমতামুখী হন তাহলে আপনারা বেনজিরের কথা মনে রাখবেন, আপনারা ডিবি হারুনের কথা মনে রাখবেন। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। সীমান্তে বিএসএফ এর গুলিতে আরেক বাংলাদেশি নিহত, সীমান্তে হত্যা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পথে অন্তরায়, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গত 2 সপ্তাহে বাংলাদেশে ঢুকেছে 12,000-এর বেশি রোহিঙ্গা, অপেক্ষায় আরও 50,000। রোহিঙ্গা সংকট সমাধানে ভ্যাটিকানের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের সংস্কার জনসমক্ষে তুলে ধরার পরামর্শ মির্জা ফখরুলের। জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে সরকার, আশা আমির খসরুর। শেয়ার বাজারে সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে বিএসইসির কমিটি। চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানালেন অর্থ উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।